হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমি তোমাদের কেমিস্ট্রি ইন্সট্রাক্টর হিসেবে রয়েছি। আজকে আমাদের পড়ার টপিকটি একটু ভিন্ন। আমাদের ফ্রি ক্লাস কোর্সগুলোর মধ্যে থেকে আমরা বায়োলজিকে অ্যাড করছি। আমি এখন থেকে তোমাদের বায়োলজি ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। এখন বায়োলজি ক্লাস নেওয়ার আগে আমাদের তো মেইন টপিক যেগুলো আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে এবং আমাদের কনজিউমার যারা, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, আমাদের ভাই বোনেরা, তোমাদের পরীক্ষা খুবই কাছে চলে এসেছে এবং এই সময় তোমাদের চাই একটা প্রপার গাইডলাইন যে কোথা থেকে কিভাবে কোশ্চেন আসে, কোনগুলো কোশ্চেন আমাদের এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। তার জন্য আমি এই অধ্যায় থেকে, বায়োলজির অধ্যায়গুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি আলাদা একটা সাজেশন ভিডিও বানাচ্ছি। এখানে দেখো যে বায়োলজি এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা সাবজেক্ট। এখানে এমসিকিউর ক্ষেত্রে যদি আমি বলে রাখি, যারা বই পড়ে, অর্থাৎ তোমার গাইডলাইন ভিত্তিক বই, অর্থাৎ যারা টেস্ট পেপার গুলো পড়ে মনে করে যে আমি এমসিকিউতে খুব ভালো করে ফেলবো, তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ টেস্ট পেপার তুমি যতই পড়ো, যতই এমসিকিউ সলভ করো, হ্যাঁ এমসিকিউ সলভ করলে অবশ্যই একটা অভিজ্ঞতা বাড়ে, কিন্তু মেইন বই যেটা বোর্ড বই, এই বোর্ড বইয়ের বিকল্প হিসেবে কখনোই তুমি টেস্ট পেপারকে, বিশেষ করে বায়োলজির জন্য তুমি কোনোভাবে এটাকে রিপ্লেসমেন্ট করতে পারবে না। কারণ একজন ব্যক্তি যে তোমার বোর্ড বইটাকে একদম ক্লিয়ার করে ফেলছে, আর আরেকজন যে টেস্ট পেপার পড়ে এমসিকিউ মুখস্থ করে যাচ্ছে, দুজনের কিন্তু কোয়ালিটির অনেক ডিফারেন্স। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বায়োলজির এখানে আমরা যে টপিকগুলো রাখছি এগুলো মূলত সিকিউ ভিত্তিক টপিকই রেখেছি। যারা বায়োলজি পড়ে, বিশেষ করে এটা বায়োলজি পড়ার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু ভবিষ্যতে মেডিকেল বা তুমি ইঞ্জিনিয়ারিং, এই দুইটা শিফটের উপর তুমি আহ, ভাগ হয়ে যেতে পারো। যে তুমি যদি মেডিকেল পড়ো, তোমার প্রাইমারি সাবজেক্ট হিসেবে থাকবে বায়োলজি। তুমি ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়লে তোমার বায়োলজি সাবজেক্টটা থাকবে সেকেন্ডারি সাবজেক্ট। ইভেন যারা ইঞ্জিনিয়ারিং থেকে ডাই হার্ড হিসেবে পড়াশোনা করে, তারা বায়োলজিটাকে অনেক সময় অ্যাভয়েড করে। কিন্তু এইচএসসির যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে তো এইভাবে দেখার সুযোগ নেই, কারণ তাদের উভয়কেই তো বায়োলজিটাকে হচ্ছে পড়া লাগতেছে। যে মেডিকেল এক্সপিরিয়েন্স, যে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, দুজনকেই ভালো রেজাল্ট করার জন্য তোমার বায়োলজিটা ফান্ডামেন্টাল। এখন একটা জিনিস দেখো, আমাদের এইচএসসি 24-এর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা প্রথম যে স্লাইডটা, এই স্লাইডে হচ্ছে অধ্যায় 1 এবং অধ্যায় 2 থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? সরি, একটা কল আসছিল। যাই হোক, আমাদের কোষ, অধ্যায় 1 যেটা, দেখো কোষ ও কোষের গঠন। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, যে আমরা ক্লাস 9-10 থেকে শুরু করে যখন আমরা আমাদের সায়েন্স, আর্টস, কমার্স, এই দুইটাকে আমরা তিনটা সাবজেক্টে আমরা আলাদা আলাদা স্টুডেন্ট চলে গেছি। তা যারা সায়েন্সের স্টুডেন্ট যারা ছিল, তারা বায়োলজিতে অবশ্যই পড়ছে। বায়োলজি বইয়ের তুমি যে কোনো বই দেখো না কেন, বা যে কোনো শ্রেণীর বইটাই দেখো না কেন, তুমি দেখবা যে এই অধ্যায়টা, কোষ ও কোষের গঠনটা, এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে দেয় বলে এটাকে সবসময় প্রথম অধ্যায় হিসেবে রাখে। কোষ ও কোষের গঠন, অর্থাৎ মানব দেহের সূচনা যেখান থেকে, সেটাকেই তো প্রধানত মানে তোমার প্রাইমারি হিসেবেই ধরা হয়। এখন এই অধ্যায়টা যেরকম বইয়ের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়তে চাইলে এক সেট কেন, 5-6 সেটও কোশ্চেন করে ফেলা খুবই ইজি। অর্থাৎ এই একটা অধ্যায় থেকে মনে করো একটা বোর্ডের কোশ্চেন করা পসিবল, কিন্তু এটা তো সম্ভব না কখনো, তাই না? কারণ অন্যান্য অধ্যায় থেকে কোশ্চেন দেবে, কিন্তু তোমরা মনে রেখো যে এই অধ্যায় থেকে মিনিমাম 1 থেকে 2 সেট কোশ্চেন তোমার শিওর থাকবে। 2 সেট তো থাকে অনেক সময়, আর এক সেট মনে করো কনফার্ম। এই অধ্যায়তে কখনো প্রশ্ন মিস যাবে না। মিস না যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই অধ্যায়ের এমন এমন কিছু টপিক আছে, যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে 5টা টপিক আমি আলোচনায় আনছি, কারণ এইখান থেকে কোশ্চেন গুলো বেশি হয়। পুরোনো বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা এই 5টা টপিক গুলোকে ফাইন্ড আউট করছি। তো দেখো, প্রথম টপিক যেটা, কোষ, কোষতত্ত্বের জনক এবং কোষের জনক, কোষতত্ত্বের জনক এবং আধুনিক কোষের জনক। এটা মূলত এমসিকিউ কোশ্চেন। তাও আমি এটা সিকিউ একটা টপিক আনলাম, কারণ এটা ক খ এর জন্য আসে। অনেক সময় কোষের জনকের নাম জানতে চাই,
কোষতত্ত্বের জনকের নাম জানতে চাই, তারপরে হচ্ছে আধুনিক কোষের জনক জানতে চাই। তিনটে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। আমি অধ্যায়টা যখন তোমার কনসেপ্ট ভিত্তিক ক্লাস নেবো, এগুলো আমি সব ক্লিয়ার করে দেবো। আপাতত মানে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো, এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখো। এখন প্রথম টপিক তো এটা গেল। 2 নম্বর টপিকটা দেখো যে কোষের উপাদান ও অংশসমূহ। এখানে একটা কোষের তো অনেকগুলোই উপাদান থাকে, তাই না? তোমার বাইরের কোষ প্রাচীর থেকে শুরু করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, প্লাস্টিড, ইটিসি এক্সেট্রা, মানে অনেক পরিমাণ তোমার উপাদান রয়েছে, কিন্তু সব উপাদান তো আমার সিকিউ এর জন্য অতটাও ইম্পর্টেন্ট না। তা আমি এখানে যে উপাদানগুলো বা যে অংশগুলো কোষের লিখে দিয়েছি, এগুলো থেকেই মূলত সিকিউ কোশ্চেন গুলো এসে থাকে। তো দেখো প্রথমটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোম এটা খর জন্য খুবই ইম্পর্টেন্ট। সাধারণত গতে বা ঘতে এর কোনো টপিক থাকে না। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার হেডে খ, খ, গ, ঘ তিনটার জন্য ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন, ওইখান থেকে খর কোশ্চেন আসতে পারে। গতে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে পারে, ঘতে বলতে পারে মাইটোকন্ড্রিয়ার মানে জৈবিক কার্যাবলী ব্যাখ্যা করো। এটা গেল মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার জন্য খ। খ আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ গোলজি বডির অপর একটা নাম আছে ট্রাফিক পুলিশ, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, এইগুলো আছে ট্রাফিক পুলিশ। তারপরে শর্করা গোডাউন বলা হয় গোলজি বডিকে। তারপরে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত ক্ষতেই দিয়ে থাকে, গতে সেরকম একটা দেয় না, যদি গঠন ব্যাখ্যা করতে দেয় কোনো সময় দিতে পারে। প্লাস্টিড, এটা ভিভিআই কোয়েশ্চেন। প্লাস্টিড তো একটা না, প্লাস্টিডের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ইত্যাদি, গুলো ব্যাখ্যা। প্লাস্টিডের কাজ, প্লাস্টিড, এই এতগুলো যেগুলো নাম বললাম, এই নামগুলোর কিন্তু এক একটা প্রত্যেকটার একটা করে অপর নাম আছে। এই অপর নামগুলো অবশ্যই এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক খতেও, খ না, কতে বলতে পারে যে এই তোমার কোষীয় উপাদানটির অপর নাম কি। যেরকম যদি একটা উদাহরণ হিসেবে দিই, যে গোলজি বডির অপর নাম কি, গোলজি বডির অপর নাম হচ্ছে ইডিওসোম। তারপর হচ্ছে লাইপো লাইপোকডিয়াম, এগুলো গোলজি বডির অপর নাম। আরো অনেক নাম আছে। তারপরে আর একটা উপাদান, খর জন্য আর একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে, সেটা হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, এটা মনে করো কতবার যে খর জন্য আসছে তার কোনো তুলনা নেই। কারণ লাইসোসোমকে কেন আত্মঘাতিকা থালিকা বলা হয়, বা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বলা হয় লাইসোসোমকে, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে উপাদানগুলো লিখলাম, এইখান থেকে ইনশাল্লাহ তোমরা ক খ পেয়ে যাবে। গ ঘ আসতে পারে, খর কোয়েশ্চেনে মূলত এখানে বেশি। 3 নম্বরটা দেখো, এইখানটা আসলে আসল গ। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায়ের যে টপিক, সেই 5টার আলাদা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। এই 5টা টপিকের থেকে বলেছি যে কোনটা ক খর জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর অধ্যায় যেটা কোষ বিভাজন, এটা খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ের থেকেও এক সেট কোয়েশ্চেন তোমরা কমন পাবা, এবং ওইটা হচ্ছে মূলত ওই একটা সেটের কোয়েশ্চেনের মধ্যে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিওসিসের প্রোফেজ ধাপের উপপর্যায়, যে 5টা লেপ্টেরিন, জাইগোটিন, প্যাকাইটিন,
ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টা উপধাপ অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমি পরে আসতেছি। এখানে যদি ক খ জন্য আমরা বিশ্লেষণ করি অধ্যায় থেকে কোষ বিভাজন এর অপর নামগুলো, এখানে কোষ বিভাজন অপর নাম হবে। কোষ বিভাজনের অপর নাম বলতে গেলে কোষ বিভাজনের কিছু অপর নাম আছে, যেরকম তোমার প্রোমেটাফেজ বলছি কেন, অ্যামাইটোসিস কোষ বিভাজন, তারপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনকে যেরকম বলে হ্রাসমূলক বিভাজন বা ইকুয়েশনাল হ্রাসমূলক। তারপরে হচ্ছে তোমার মেটাফেজকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় হচ্ছে তোমার সমীকরণিক বিভাজন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের নাম আছে। এই নামগুলো ক খ জন্য আসে। বিজ্ঞানীদের নাম আসে। বিজ্ঞানীদের নাম বলতে গেলে যে বিজ্ঞানী যে কোষ বিভাজনটাকে আবিষ্কার করছে সেই বিভাজনের নামটা আসতে পারে। 2 নম্বর টপিকটা হচ্ছে কোষ চক্র এবং তার সময় এবং তার শতকরা সময়ের হার। এইটা হচ্ছে ক খ এমসিকিউ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আগেরটা ছিল ক এর জন্য। এই কোশ্চেনটা কোষ চক্র, তার সময়কাল এবং শতকরা সময়, এইটা এমসিকিউ তে খুবই আসে, খুব 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 পরিমাণে আসে। কারণ এই কোষ চক্রের যে ধাপ 3টা, G1, S আর G2, এদের সময়কাল এর যেই শতকরা হার, যেরকম G1 এ হচ্ছে 30 থেকে 40, G2 হচ্ছে S এর জন্য হচ্ছে 30 থেকে 50। এইরকম যে সময়ের যেই মানগুলো, এই মানগুলো আসে। তারপরে এখানে বিভিন্ন ধরনের এমসিকিউ টপিক আছে, এখান থেকে তোমরা ওইগুলো পাবা। সো এটা হচ্ছে ক খর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ তো আছে, ক খতেও আসতে পারে, ক বা খতেও আসতে পারে। 3 নম্বর টপিকটা নিয়ে প্রথমেই বলেছি যে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মিওসিসের প্রোফেজ ধাপের উপপর্যায়, এর 5টি বৈশিষ্ট্য। চিত্রটাও অবশ্য গুরুত্বপূর্ণ। তোমরা যখন এই অধ্যায়টা পড়বা, এই অধ্যায়ের মাইটোসিস কোষ বিভাজন তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, ওর বৈশিষ্ট্য তোমরা সবাই জানো। ওইটা তো আছেই, কি ওইটা আমি এখানে টপিকে রাখলাম না, কারণ ওটা তোমরা মোটামুটি সবাই জানো। 3 নম্বরটা যেটা বলছি যে মিওসিসের প্রোফেজের ধাপের উপপর্যায় যেগুলা, এই 5টা চিত্র সহ একটু দেখে রাখবো। অনেক সময় চিত্র থেকে কোশ্চেন দেয়, তো অনেকে চিত্র দেখে কনফিউজিং হয়ে যেতে পারে। তুমি শুধু বৈশিষ্ট্য পড়ে গেলে, চিত্রগুলো দেখলে না, যার কারণে সমস্যা হয়। কিন্তু এই অধ্যায় থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমার চিত্রভিত্তিক সিকিউ দিয়ে থাকে। 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে মিওসিসের গুরুত্ব এবং ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। গ ঘতে ব্যাখ্যা করতে দিতে পারে। আর এখান থেকে এটা মূলত ঘর কোশ্চেন, যে মিওসিসের গুরুত্ব লেখো, বহুতবার আসছে ঘর কোশ্চেন। আর মিওসিসের প্রোফেজ ধাপের যে কোনো একটা উপপর্যায়কে চিত্র দিয়ে গত এটা ব্যাখ্যা করতে বলতে পারে, বা দুইটা মাইটোসিসের একটা পর্যায় আর মিওসিসের একটা পর্যায় দিয়ে দুইটার পার্থক্য নির্ণয় করতে বলতে পারে। এটা হচ্ছে গড় কোশ্চেন। তাহলে 1 আর 2 অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল, ওইগুলোকে আমার কভার করা হয়ে গেছে। আমরা এখন পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের নেক্সট টপিক অধ্যায় যেটা, সেটা হচ্ছে অণুজীব। অণুজীব অধ্যায়টা এমসিকিউ এর জন্য মনে করো হ্যাভেন। কারণ স্যারের এই অধ্যায়তে এমসিকিউ দিয়ে ছেলে মেয়েদের কনফিউশন করতে খুবই পছন্দ করে। বিশেষ করে মেডিকেলের যারা স্টুডেন্ট আছে, যারা মেডিকেল কোচিং করে, তাদের এই অধ্যায়টা একটা আতঙ্ক। কারণ অনেক সময় নাম মনে থাকে না, এত পরিমাণ ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, এদের নাম মনে রাখা লাগে। যাই হোক, এইচএসসি তে আমাদের এতটা জটিল না। আমরা যেই এসিকিউ এর জন্য যে টপিক গুলো দেখবো, সেটা হচ্ছে বিজ্ঞানীদের ভাইরাস ব্যাকটেরিয়া আবিষ্কার, মানে কোন কোন বিজ্ঞানী কোন ভাইরাস ব্যাকটেরিয়া আবিষ্কার করে, এটা ক টপিক। এটা তোমরা বিভিন্ন টেস্ট পেপারে আলাদা করে দেওয়া আছে, এখান থেকে দেখতে পারো, বই থেকে আলাদাভাবে তোমরা দেখে নিতে পারো। 1 নম্বর টপিক গেল। 2 নম্বর টপিকটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, পার্থক্য, গঠন। আমি 3টাকে একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ তুমি যদি এর বৈশিষ্ট্যটা জানো, বৈশিষ্ট্য জানলে অবশ্যই গঠন তো তোমার জানতেই হবে। গঠন জানলে আর বৈশিষ্ট্য জানলে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখতে পারবে। এটা খ রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, এটা খ রিলেটেড কোশ্চেন অনেক সময় এসে থাকে। এখন যে টপিকটা দেখাবো, এই অধ্যায়ের হট কেক টপিক, এখান থেকে গ এসে থাকেই। সেটা হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, অর্থাৎ টি2 ব্যাকটেরিয়া কর্তৃক হচ্ছে তোমার ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করা যে প্রক্রিয়া, হ্যাঁ, টি2 ভাইরাস কর্তৃক ইকোলাই ব্যাকটেরিয়াকে যেই প্রক্রিয়ায় তোমার আক্রমণ করে, সেটা হচ্ছে লাইটিক চক্র। টি2 এর ক্ষেত্রে লাইটিক চক্র হচ্ছে টি2। আর
টি2 ফাজ আর লাইসোজেনিক চক্র হচ্ছে ল্যামডা ফাজ। এগুলো যখন পড়ানো হবে তখন বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত জেনে রাখো লাইটিক চক্র হচ্ছে টি2 ফাজের জন্য, লাইসোজেনিক চক্র হচ্ছে ল্যামডা ফাজের জন্য। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে গ রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, এটা গ রিলেটেড কোশ্চেন, কোনো না কোনো বোর্ডে আসবে এটা। 4 নম্বরটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামের বৈশিষ্ট্য। প্লাজমোডিয়ামের বৈশিষ্ট্য, কিভাবে রোগ ছড়ায়। প্লাজমোডিয়ামের হচ্ছে তোমার দুইটা পোষক লাগে, একটা হচ্ছে মানব পোষক আর একটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকের দেহ। দুইটাতে কিভাবে তোমার ম্যালেরিয়া জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, এই প্রক্রিয়াটাই হচ্ছে এই তোমার ম্যালেরিয়া পরজীবী যেটা প্লাজমোডিয়াম এর বৈশিষ্ট্যগুলো এর মধ্যেই প্রকাশ পায়। আর তাছাড়াও তোমার প্লাজমোডিয়াম যে জিনিসটা হলো সেটা হচ্ছে অবাধ অবাধ পরিমাণে তোমার নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, এইটা হচ্ছে যখন প্রাণী কোষে যখন এটা হয় তখন সেটা হচ্ছে প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ কোষে যখন হয় সেটা সিনোসাইটিক। এটা দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয়। এটা তো গেলই। 5 নম্বর যে টপিকটা হচ্ছে এটা কিন্তু ঘর রিলেটেড টপিক। এর অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমার 5 নম্বর টপিকটা হচ্ছে ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য। এখানে ডিএনএ, এখানে এটা হচ্ছে এমসিকিউ। পার্থক্য তো ক খ তোমার গ বা ঘতে দিতেই পারে, কিন্তু পার্থক্যটা আমি এই জন্য লিখে রাখলাম কারণ তোমার ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য লিখতে গেলে তো তোমার ডিএনএ ভাইরাস কোনগুলো, আরএনএ ভাইরাস কোনগুলো, এগুলো তো জানতে হবে। তারপরে ডিএনএ আরএনএ ভাইরাসের মধ্যে তো পার্থক্য আছে, যেরকম ডিএনএ তো হচ্ছে দ্বিসূত্রক ভাইরাস, কিন্তু এক সূত্রক ডিএনএ ভাইরাসও আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেরকম এমপি3 কোলিফাস, এগুলো হচ্ছে এক সূত্রক ডিএনএ। তারপরে আরএনএ তে হচ্ছে আপনার আরএনএ তো এক সূত্রক ভাইরাস, কিন্তু দ্বিসূত্রকও আছে, যেরকম তোমার রিও ভাইরাস। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর এবং লাস্ট টপিক এই অধ্যায়ের যে ভিরিয়েডস, ভিরিয়ন প্রিয়ন্স এর বৈশিষ্ট্য, এটাও ক খর জন্য আসতে পারে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়তে এই টপিক গুলো জানলে মোটামুটি এই অধ্যায়ের আমাদের এমসিকিউ যেরকম কমপ্লিট হয়ে যাবে, সিকিউ কমপ্লিট হয়ে যাবে এইচএসসি এর জন্য। আমি বলতেছি না যে এই অধ্যায়ে এই মাত্র এই কয়টাই টপিক, কিন্তু এইচএসসি এর জন্য মোর দেন এনাফ। আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। এই অধ্যায়টা সিকিউ ইম্পর্টেন্ট, সিকিউ আসে এই অধ্যায় থেকে। মূলত কমন কমন বলতে গেলে একদম জানা যে ভাই তোমাকে পোয়াসি বা মালভেসি গোত্রের বৈশিষ্ট্য থেকে গভতে একটা কোশ্চেন দেবেই। তোমাকে এই অধ্যায়তে যদি সিকিউ অ্যান্সার করতেই হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই পোয়াসি এবং মালভেসিটা একদম ওই এই অধ্যায়ের শেষের দিকে আর কি, ওই শেষের দিকে এই পোয়াসি এবং মালভেসি বৈশিষ্ট্য যতটুকু আছে এই সম্পূর্ণটুকু একটু পড়ে মুখস্থ করে যেতে হবে। তাছাড়া আর বাকি প্রথম যে 4টা টপিক আমি আলাদা রাখছি এখানে, এই 4টা টপিক এই অধ্যায়ের এমসিকিউ তো আছে, ক খর জন্য তো আসে। কিন্তু এই অধ্যায়তে যদি তোমার গ ঘ অ্যান্সার করার মতন ক্যাপাবিলিটি থাকে বা ইচ্ছা থাকে, অবশ্যই পোয়াসি মালভেসি বৈশিষ্ট্যের যা আছে ওই অংশটুকু অবশ্যই সম্পূর্ণ পড়ে ফেলতে হবে। ওই অংশ থেকে কিছু বাদ দেওয়া যাবে না। সামনে যেই জায়গা আছে, যেরকম এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য কাণ্ড, ফুল, পাতা, তারপর পুষ্পপত্র বিন্যাস, এই যে বিষয়গুলো আছে এখানে সব এমসিকিউ ভিত্তিক টপিক। এখানে তোমার সিকিউ সেরকম কোনো কোশ্চেন আসে না। তাও এই অধ্যায় থেকে যে এই পার্ট গুলো আমরা প্রথম দিকে রাখছি, সেখানে হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, মানে যে অধ্যায়টা, ওই অধ্যায়ের নামকরণ হয়েছে এই মূল টপিক যেটা নগ্নবীজি আবৃতবীজি। এই উদ্ভিদটার পার্থক্য আর বৈশিষ্ট্য এই দুইটাই যদি আমি না জানি, তাহলে এই অধ্যায়ের নামকরণটাই তো বৃথা, তাই না? সেই জন্য অবশ্যই নগ্নবীজি আবৃতবীজির বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তারপরে এখানে আরো একটা বৈশিষ্ট্য বলা যায় যে একবীজপত্রী, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, এক ও দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাও একটু জেনে রাখবা। মূলত এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য প্রথম দিকে না দেওয়া থাকলেও পোয়াসি এবং মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্য আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। কারণ পোয়াসি কিন্তু হচ্ছে তোমার একবীজপত্রী এবং মালভেসি কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ওইখানে তোমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য পেয়ে যাবে। তারপরে 2 নম্বরটা সাইকাসের বৈশিষ্ট্য। এইখান থেকে খর কোশ্চেন মনে করো, মানে অহরহ, এবং মনে করো এই অধ্যায়তে যদি খর কোশ্চেন আসে এখান থেকে আসবে যে সাইকাসকে কেন জীবান্ত জীবাশ্ম বলা হয়, সাইকাসের মূলকে কেন হচ্ছে কোরালাইড মূল বলা হয়,
তারপরে হচ্ছে এখানে সাইকাসের পাতাকে কেন পাম ফার্ন বলা হয়, এই যে বিভিন্ন ধরনের খড় রিলেটেড কোয়েশ্চেন, এই অনুধাবন কোয়েশ্চেন গুলো সব এই সাইকাসের থেকেই আসে। এখানে এমসিকিউ এর প্রচুর অপশন আছে। 3 নম্বর যেটা ফুলের অ্যাস্টিভেশন এবং অমরা বিন্যাস, এই দুইটা একটু ভালো করে জানা লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ যেরকম আসে গ বা ঘতে একটা ফুলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে এর ফুলের অ্যাস্টিভেশন ব্যাখ্যা করতে দিতে বলতে পারে। বা তোমরা যখন মালপোয়াসি এবং মালবেসির বৈশিষ্ট্য পড়বে তখন ওর পুষ্পপত্র বিন্যাস, ফুলের অ্যাস্টিভিশন, অমরা বিন্যাস, এই তিনটা লাগবেই। কারণ এখানে পোয়াস এবং মালবেসি বৈশিষ্ট্য গোত্রের তোমার যে এইখানে সংকেত, এদের পুষ্পে সংকেত যেরকম লিখতে দিতে পারে, সেরকম হচ্ছে এদের ফুলের যে চিত্র যেটা ফুলের অ্যাস্টিভিশন, এটাও কিন্তু করতে হতে পারে। সেই জন্য এই দুইটা টপিক একটু ভালো করে দেখে যাওয়া, কারণ এই দুইটা টপিক যদি তোমার ক্লিয়ার থাকে এখান থেকে অ্যান্সার করা তোমার সহজ হবে। আর যদি তোমার এখন তো মন চাই যে আমি অধ্যায়তে শুধু গ ঘ রিলেটেড কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবো, তখন আমার এই দুটো টপিক পড়লে হবে, কিন্তু বাস্তবে অর্থে তুমি যদি অধ্যায়ের প্রথম অংশটুকু যদি পড়ে না যাও তাহলে তো গ ঘ অ্যান্সার করাটাও তোমার কোনো কাজে আসবে না, কারণ পরীক্ষায় একটা মার্কও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি চেষ্টা করবা যে এই অধ্যায়ে যে অল্প কিছু টপিকই এখানে দিয়েছি, এছাড়া আরো অনেক আছে যেগুলো এমসিকিউ রিলেটেড টপিক, ওইগুলো তো অত ইম্পর্টেন্ট না, এইগুলো দেখে যাবে, এখান থেকে ইনশাল্লাহ অ্যাকসেপ্ট টপিক পেয়ে যাবা শীঘ্রের জন্য। আমাদের পরের দুইটা অধ্যায় টিস্যুতন্ত্র এবং জীব প্রযুক্তি, এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। আর এর মধ্যে আরো একটা অধ্যায় ছিল উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটা নিয়ে সব ব্যাচের স্টুডেন্ট একটু আতঙ্কে থাকে। ওইটার জন্য আমি আলাদাভাবে এর পরের স্লাইডে আলোচনা করব। আপাতত এই দুটো অধ্যায় ছোট আছে, এই দুটো আগে আলোচনা শেষ করে নিই। যে এই অধ্যায় থেকে আমরা অনলি 4টা টপিক পড়লেই ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন চলে আসবে। প্রথমটা হচ্ছে টিস্যুর প্রকারভেদ। সেই টিস্যুর প্রকারভেদ তো 3টা আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে ভাগ করা হয়েছে, উৎস অনুসারে তোমার, তারপর কাজ অনুসারে, গঠন অনুসারে। এই 3টাকে তোমরা এমসিকিউ টপিক অবশ্যই ধরতে পারো বলতে গেলে অবশ্যই আসবে, ক খতেও আসতে পারে, খ না কতেই দেয়। তারপর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য খতে আসে, আমাদের সময় আসছিল। একবীজপত্রী দ্বিবীজপত্রী মূলের এবং কাণ্ডের অন্তর্গঠন, এইটা হচ্ছে এর গ টপিক। গ বা ঘ টপিক। আমরা যে বছর যশোর বোর্ডে পরীক্ষা দিই, অর্থাৎ এই 2023 ব্যাচে, এই ব্যাচে তোমার সম্ভবত একবীজপত্রী উদ্ভিদের মূলের বা কাণ্ডের যে কোনো একটা অন্তর্গঠন আমাদের চাইছিল, যেহেতু প্রত্যেক বছরই কোনো না কোনো হয় একবীজপত্রী দেবে, নাই দ্বিবীজপত্রী দেবে, হয় কখনো মূলের দেয়, কখনো কাণ্ডের দেয়। এই বৈশিষ্ট্যগুলো তোমাকে আমার অবশ্যই জানতে হবে, একবীজপত্রী দ্বিবীজপত্রী। আর আমরা যে বছর পরীক্ষা দিই ওই বছর ঘর যে কোশ্চেনটা ছিল অধ্যায় থেকে, যে বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, যেরকম মুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সংযুক্ত, অরীয়, এই যে বৈশিষ্ট্যগুলো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এবং বৈশিষ্ট্যটা লেখা হয়নি। এই এটা হচ্ছে অবশ্যই চিত্র সহ, আমাদের এবছর যে কোশ্চেন আসলো সেখানে চিত্রটাও চেয়েছে। আগের কোনো বোর্ডে সেরকম চিত্রটা চাই নাই, কিন্তু যেহেতু চিত্র চেয়েছে, এইগুলোর চিত্র সহগুলো প্র্যাকটিস করবে। আর আগের অধ্যায়ে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেখানে যদি কোনো সিকিউ চিত্রভিত্তিক হয়ে থাকে, অবশ্যই চিত্রটা প্র্যাকটিস করে যাবে, কারণ বায়োলজি সিকিউতে চিত্র আঁকলে তোমার নাম্বার পাওয়ার প্রবণতা একটু বেশি থাকে। ঠিক আছে, তারপরে আমরা লাস্ট যে অধ্যায়টা সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এটা এখান থেকে খুব পরিমাণে এমসিকিউ আসে, অধ্যায়টা এমসিকিউ রিলেটেড কোশ্চেন একটু বেশি আসে, সিকিউ তো আসে, সিকিউ আসলে একটা আসে, এর বেশি সিকিউ আসে এখান থেকে সম্ভব না। সেই কোশ্চেনটা হচ্ছে টিস্যু কালচার, এবং টিস্যু কালচার পদ্ধতির বিভিন্ন ধাপ আসতে পারে, ধাপগুলোর এমসিকিউ অবশ্যই মনে রাখবো, এখানে বিভিন্ন ধরনের উপাদানগুলো আছে, উপাদানগুলোর মনে রাখতে হতে পারে। তারপরে হচ্ছে এখানে ঘতে যে কোশ্চেনটা দেয় এটা এমসিকিউ কোশ্চেন, এটা তো এমসিকিউ টপিক গতে আসতে পারে, ঘতে আসতে পারে, ডিপেন্ড করে যে কোন বছর কেমন কোশ্চেন করে। কিন্তু গ ঘতে একটা কোশ্চেন মনে করো শিওর থাকবে, হয় ইনসুলিন বা জিএমও তৈরি, দুইটাই একই। একটা হচ্ছে তোমার নাম দিয়ে দিয়েছে ইনসুলিন, আর জিএমও তৈরির প্রক্রিয়া যেটা, সেটাকেই হচ্ছে সেই প্রক্রিয়াটা অনুসরণ করে ইনসুলিনটা তৈরি করা হয়। ইকোলি ব্যাকটেরিয়ার মাধ্যমে কিভাবে তুমি ইনসুলিন তৈরি করতে পারো সেটা দেখাই, মানে এক্সপ্লেন করতে হয় এটাতে। 3 নম্বরটা হচ্ছে জীব প্রযুক্তির অর্থনৈতিক অবদান, ঘতে বা গতে আসতে পারে।
জীব প্রযুক্তির প্রয়োগ এখানেও গ বা ঘতে আসতে পারে। এই তো এই অধ্যায়তে এই ছাড়া আর তেমন কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, আমাদের এই দুইটা অধ্যায় থেকে এই কটা টপিক পড়লেই হয়ে যাবে। আর যারা মনে করতেছো যে এই কটা টপিক দেখাচ্ছে, এই কটা টপিকে কিন্তু কি আমাদের সিলেবাস কমপ্লিট হবে, আসলে এই টপিক গুলো দেখিয়েছি আমি সৃজনশীল করার জন্য, অর্থাৎ সিকিউ কোয়েশ্চেন। এমসিকিউ কিন্তু শর্ট সিলেবাস বাকি যে টপিক গুলো আছে ওইখান থেকেও হইতে পারে। তোমরা এমসিকিউ অবশ্যই সম্পূর্ণ বইটার যে অধ্যায়গুলো আছে ওইগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। আর সিকিউর জন্য এই টপিক গুলো দেখলেই ইনশাল্লাহ হবে। আমরা এখন উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের শেষ যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, উদ্ভিদ শারীরতত্ত্ব। আমি জানি যে এই অধ্যায়টা নিয়ে আমাদের ব্যাচেও যারা ছিল, তোমরাও যারা আছো, এমনকি আমাদের এনসিস্টার অর্থাৎ পূর্বজাতি যারা আছে তারাও তো এটা নিয়ে খুবই শঙ্কিত ছিল যে অধ্যায়তে আমাদের সিকিউ কয় কয় সেট আসবে, এই অধ্যায়তে কোয়েশ্চেন আসলে আমরা সিকিউ অ্যান্সারটা করতে পারবো কিনা। আসলে আমাদের যখন শর্ট সিলেবাস ছিল না, তখন এটা একটা প্যানিকের বিষয়। অবশ্যই প্যানিকের বিষয়, কারণ এখান থেকে 2 সেট কোয়েশ্চেন আসার মতন রেকর্ডও আছে, 2 সেট 3 সেট কোয়েশ্চেন আসছিল। কিন্তু আমাদের যখন থেকে শর্ট সিলেবাসের সিস্টেম চালু হইছে, তখন থেকে এই অধ্যায় থেকে 1 সেটের বেশি কখনো কোয়েশ্চেন আসেনি। 2 সেট সর্বোচ্চ গেছে, কিন্তু একটা জিনিস কি, তোমার তো লাগবে একটা নির্দিষ্ট মার্ক, 80+ মার্ক লাগবে। তোমার জিপিএ 5 পাওয়ার জন্য যে এই অধ্যায় থেকে তোমার অ্যান্সার করতেই হবে এরম তো কোনো কথা নাই। এটা যে ফান্ডামেন্টাল তোমার অ্যান্সার করতেই হবে সেরম তো কোনো বিষয় না। তো যাদের কাছে মনে হয় যে এই অধ্যায়টা আমার কাছে পড়াটা খুবই আহ, মনে করো প্যারা লাগতেছে, তখন এই অধ্যায়টা আমি বলবো তোমরা অ্যাভয়েড করতে পারো। কিন্তু এই তাই বলে এই না যে এমসিকিউ এর ক্ষেত্রে এই অধ্যায়টা তুমি অ্যাভয়েড করতে পারবা না। কারণ এমসিকিউ পড়ার টেকনিক আলাদা, সিকিউর পড়ার টেকনিক আলাদা। এখন তুমি যদি এই অধ্যায় থেকে আহ, একবারে পড়াটাই বাদ দিয়ে দাও, তাহলে মিনিমাম 5-7টা কোয়েশ্চেন এমসিকিউ মনে করো তোমার জায়গা থেকে গন। ইভেন লাস্ট ইয়ার প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে। তো একদিক থেকে আমি যেরকম বলতেছি যে এই অধ্যায়টা তুমি স্কিপ করতে পারো, কিন্তু আবার একদিক থেকে আমি বলতেছি তুমি অধ্যায়টা স্কিপ করতে পারবে না শুধুমাত্র এমসিকিউ এর জন্য। সো আমি বলবো যে তোমরা চেষ্টা করবে এই অধ্যায়টা যদি তোমরা বইটা পড়ে মানে বইটা পড়াটা আসলে একটু কষ্টের হয়ে যাবে, কারণ এই অধ্যায়ের তথ্যগুলো অনেক কম জায়গার মধ্যে সীমাবদ্ধ। প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট তথ্যগুলো বের করে আনা খুবই কঠিন। এই জন্য আমার সাজেশন হলো তোমরা এই অধ্যায়টার জন্য একটু টেস্ট পেপারটা ফলো করো। যে কোনো টেস্ট পেপারে প্রায় 200-300 কোয়েশ্চেন আছে এই অধ্যায় থেকে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন। চেষ্টা করবে ওই কোয়েশ্চেন গুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে, তাহলে আশা করি এই অধ্যায়ের জন্য তোমরা বইটা সেভাবে আর পড়া লাগবে না। আর যারা এখান থেকে সিকিউ অ্যান্সার করতে চাচ্ছ, তাদের জন্য আমি বলছি যে কোন টপিক গুলো তোমার পড়া লাগবে। খাদ্য লবণ পরিশোষণ অভ্যন্তরীণ বাহ্যিক নিয়ামক, এটা এটা একটা টপিক আছে, এই টপিকটা একটু দেখবা। এর বিভিন্ন ধরনের মতবাদ আছে। সাধারণত এখান থেকে এই টপিক থেকে কখনো গ ঘ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু যেহেতু এই অধ্যায় থেকে তেমন কোনো মানে স্টুডেন্টরা এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চায় না, তো কোয়েশ্চেনে ভ্যারাইটি আসতেই পারে। তো 2 নম্বরটা দেখো যে প্রচ্ছেদন এর নিয়ামক সমূহ, এখান থেকেও তেমন মানে সিকিউ কোয়েশ্চেন আসেনি। এইবার দেখো যে 3 নম্বর কোয়েশ্চেন, যেটা সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গাণু প্লাস্টিডের বৈশিষ্ট্য এবং সালোক সংশ্লেষণ C3 প্রক্রিয়া। এই অধ্যায় বায়োলজির কিন্তু 2-3টা অধ্যায় এক করেও কিন্তু কোয়েশ্চেন করা কোনো চারটিখানি ব্যাপার না। কারণ অনেকবার দেখা গেছে যে প্রথম যে 2টা অধ্যায় ছিল কোষতত্ত্ব এবং কোষ বিভাজন, এই দুটা এক করে একটা কোশ্চেন দিছে। তারপরে হচ্ছে ওই প্রথম অধ্যায় আর এই অধ্যায় মার্কস করে কিন্তু কোশ্চেন দেওয়া সম্ভব। যেরকম এইটা দেখো যে প্রথম অধ্যায় থেকে প্লাস্টিডের থেকে মনে করো ছবি দিয়ে দিল, প্লাস্টিডের ছবি দিয়ে গতে বললো যে প্লাস্টিডের গঠন ব্যাখ্যা করো, আর ঘতে বললো যে সালোক সংশ্লেষণে C3 বা C4 প্রক্রিয়ার এখানে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আহ, এইটাই তো হচ্ছে সৃজনশীলের টেকনিক। সো এখান থেকে যে কোয়েশ্চেনটা, এখানে আমরা C3 C4 চক্র, এই চক্রটা অবশ্যই তোমাকে জানতে হবে। ক্রান্স অ্যানাটমির একটা বিষয় আছে। C3 C4 প্রক্রিয়ার যে চক্র, এখানকার প্রধান স্থায়ী উপাদান কোনটি, প্রথম স্থায়ী উপাদান, তারপরে হচ্ছে কোন এনজাইম কোথায় ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে তোমার প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কোনটি,
যেরকম সিটির ক্ষেত্রে 1,5 বিস ফসফেট, তারপর আছে C4 এর ক্ষেত্রে সমস্ত ফসফোগুলি, C4 এরটা আমার অতটা খেয়াল আসতেছে না। যাই হোক, 4 নম্বর যে টপিকটা তোমরা দেখবে ফটোলাইসিস, ফটোসিস্টেম, এটা একটু দেখবা। আর এখানে ঘতে যদি একটা সেটের কোয়েশ্চেন কমন থাকে, তোমরা এটা পাবা যে শোষণের ধাপসমূহ এবং কোথায় কোনটা সংগঠিত হয়, এবং এটিপি এর হিসাব হবে যে 36 অণু বাই 38 অণু, যেটাই তোমরা হিসাব করো না কেন, সেই 38 অণু এটিপি বা 36 অণু এটিপি এর হিসাব, কত ক্যালোরি শক্তি খরচ হবে। এখন শোষণে তো আবার দুইটা ধাপ আছে, একটা অবাধ শোষণ আর একটা হচ্ছে সবাদ শোষণ, ওই দুটাও ব্যাখ্যা করতে দিতে পারে। আর লাস্টে যে টপিকটা আছে যে বিভিন্ন ধরনের এনজাইম, ভাইরাসের, ব্যাকটেরিয়ার ব্যবহার, এখানে কখর এমসিকিউ এর কোশ্চেন গুলো এসে থাকে। তো এই 6টা টপিক গুলোই তোমরা মোটামুটি বই থেকে দেখে দিতে পারো। আর যারা সিকিউ অ্যান্সার করতে চায়, মানে এই অধ্যায়টা কিন্তু তোমার খুবই জটিল একটা অধ্যায়। তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ বা যারা চায় তারা অ্যান্সার করতে পারবে, তাদের কোনো বাধা নেই। কিন্তু আমি বলবো যে তোমরা সহজ কোশ্চেন গুলো অ্যান্সার করবা, কোনো জটিল কোশ্চেন অ্যান্সার করার মধ্যে আমি নাই। কারণ এই অধ্যায় থেকে কোশ্চেনে যদি তুমি অ্যান্সার করতে যাও, তোমার যদি C3 চক্র বা C4 চক্র যদি তুমি ব্যাখ্যা করতে যাও, তাহলে তোমার ভালোই সময় লাগবে। তারপরে হচ্ছে এই অনেক সময় এটিপি এর হিসাব মেলে না, এর যেহেতু গাণিতিক একটা বিষয় আছে, সেই জন্য আমি এটাকে অ্যাভয়েড করতে বলবো। কিন্তু যেটা বললাম যে টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে, এমসিকিউ গুলো যেন বাদ না হয়, এমসিকিউ গুলো অবশ্যই দেখে যেতে হবে। সো দ্যাটস ইট। আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি, এবং সবাই এই যেই সময়টা আছে এই সময়টাকে একটু কাজে লাগাও। আর আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ ভালোই ভিউ বাড়তেছে, কিন্তু অনেকে দেখতেছে যে ভিউ বাড়ছে কিন্তু সাবস্ক্রাইবার করতেছে না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমাদের পাশে লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবা। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।